সি ফিভার। আজকে আমাদের ক্লাসের টপিক হলো সি ফিভার। ক্লাস 10-এর ডাব্লিউবিএসসি বোর্ডের আমাদের যেটা লেসন 6 রয়েছে সেটা, ঠিক আছে। আজকে আমরা এখানে দেখব যে সি মানে আমরা সাধারণত জানি কি সমুদ্র, তাই না? সি মানে সমুদ্র, কিন্তু এখানে আমরা দেখছি যে ফিভার লেখা আছে সমুদ্র জ্বর, সমুদ্র জ্বর। তাহলে এখানে কি সত্যিকারের সমুদ্রের জ্বর হয়েছে এরকম কিছু বোঝাতে চাইছে? বলতে আমরা সমুদ্রের জ্বরকে বোঝাবো না, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি যে কবি রয়েছেন, ঠিক আছে, তার যে তীব্র ডিজায়ার, ঠিক আছে, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা সমুদ্রে যাওয়ার, সেই তীব্র আকাঙ্ক্ষাটাকে বোঝানোর জন্য এখানে সি ফিভার কথাটা ব্যবহার করা হয়েছে। যে সমুদ্রে যাওয়ার জন্য যে একটা প্রচণ্ড ডিজায়ার রয়েছে, ইররেসিস্টেবল ডিজায়ার, সেটাকে আমরা এখানে বোঝার চেষ্টা করছি যে সি ফিভার মানে যে ডিজায়ারটাকে থামানো যাচ্ছে না, মানে যে আশাটাকে অর্থাৎ যে আকাঙ্ক্ষাটাকে থামানো যাচ্ছে না, মানে লোভটা এতটাই কঠিন, এতটাই মানে আশাটা এতটাই বা আকাঙ্ক্ষাটা এতটাই গভীর যে সেটাকে থামানো যাচ্ছে না। তাই জন্য এখানে বলা হয়েছে সি ফিভার, মানে সমুদ্রকে দেখার জন্য একটা মন উতলা হয়ে ওঠা, এটাকে এখানে সি ফিভার নামের এখানে নামকরণ করা হয়েছে। লিখেছেন কবি জন ম্যাসফিল্ড, ঠিক আছে। এবার আমরা অথার সম্পর্কে এবং টেক্সট সম্পর্কে পড়ব। অর্থাৎ এখানে যে লেখক, এখানে অথার বলা হয়েছে, কিন্তু এখানে কি হবে, পোয়েট যিনি লিখেছেন জন ম্যাসফিল্ড, তার সম্পর্কে আমরা দেখব যে জন এডওয়ার্ড ম্যাসফিল্ড ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, মানে তিনি ছিলেন একজন ইংরেজি পোয়েট অর্থাৎ কবি, অর্থাৎ তিনি ইংরেজি কবি ছিলেন, রাইটার লেখক ছিলেন এবং পোয়েট লরেট, এবং তিনি সভা কবি ছিলেন। কি কবি ছিলেন? সভা কবি, অর্থাৎ একটা রাজ দরবারে যে কবিকে রাখা হয় সেটাকে বলা হয় পোয়েট লরেট। তো এখানে ইউনাইটেড কিংডম মানে ইউকে এর পোয়েট লরেট হিসেবে তাকে রাখা হয়েছিল ফ্রম 1930 মানে 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত, তার টিল হিজ ডেথ, টিল হিজ ডেথ মানে তার মৃত্যু পর্যন্ত তাকে রাখা হয়েছিল, ঠিক আছে, টিল হিজ ডেথ। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স, আর তাকে শিশুদের লেখকও হিসেবে জানা হয়, অর্থাৎ তিনি শিশুর লেখক হিসেবে পরিচিতি লাভ পেয়েছিলেন আর কি। নোভেলস দ্য মিডনাইট ফোক, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নোভেল লিখেছেন দ্য মিডনাইট ফোক, এই নোভেল অর্থাৎ কাব্যটা লিখেছেন, অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস, এবং এখানে বক্স অফ ডিলাইটস এই দুটো নোভেল তিনি লিখেছেন, এগুলোর জন্য তিনি বেশ বিখ্যাত হয়েছিলেন। এবার আমরা এখানে টেক্সট সম্পর্কে মানে এই যে সি ফিভার বলতে এখানে কি বোঝানো হয়েছে আমরা এখানে সেই সম্পর্কে একটু দেখে নেব। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ দ্য সি ভয়েজ, মানে এখানে কি বলছে, দ্য পোয়েম স্পিক্স মানে এই কবিতার মাধ্যমে বলা হচ্ছে আর কি, অফ দ্য এক্সাইটমেন্ট মানে একটা উত্তেজনাকে বোঝানো হচ্ছে। দ্য পোয়েট ফিলস মানে যে যে উত্তেজনাটা কে অনুভব করছে, কবি অনুভব করছে। পোয়েট ফিলস, ফিল মানে কি অনুভব করা, এখানে কবি অনুভব করছে অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ দ্য সি ভয়েজ মানে সমুদ্রে যে ঘুরতে যাওয়া, তাই না, সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া, তাই না, সেই সমুদ্রের সৈকতে ঘুরতে যাওয়ার আগেকার মুহূর্তে কবির মধ্যে যে অগ্র জ্ঞান আসছে, অর্থাৎ যে আগেকার ঘটনাগুলোকে সে বুঝতে পারছে যে ওখানে গেলে আমি এরকম মজা করব, কিংবা ওখানে গেলে এইরকমের আমি আনন্দ উপভোগ করতে পারবো, এই যে আগে থেকেই ভেবে নেওয়া কোনো কিছুকে অগ্রজ্ঞানে, সেটাকে বলা হয় অ্যান্টিসিপেশন। তাহলে এখানে কবি যে সি ভয়েজে যাবেন অর্থাৎ সমুদ্র ভ্রমণে যাবেন, সমুদ্র সৈকতের ভ্রমণে, সেটারই তিনি অগ্র জ্ঞান অর্থাৎ আগে ভাগেই সমস্ত কিছুকে তিনি কল্পনা করছেন, এবং তিনি আগে যেভাবে গেছেন ঘুরতে, আরও একবার ধরে নেন, আমরা এখানে ধরে নিচ্ছি যে সে আগে আরেকবার গেছিল কিংবা বেশ কয়েকবার গেছিল ঘুরতে সমুদ্র সৈকতে, ঠিক আছে। সেখানে যাওয়ার ফলে তার কি হয়েছে, একটা তার এক্সপেরিয়েন্স হয়েছে। কি হয়েছে? এক্সপেরিয়েন্স মানে কি অভিজ্ঞতা হয়েছে তার। সেই অভিজ্ঞতা অনুযায়ী সে কি করছে, এখন যে আবার ওর যাওয়ার ইচ্ছা করছে, তীব্র আকাঙ্ক্ষা অর্থাৎ ইররেসিস্টেবল ডিজায়ার তৈরি হচ্ছে ওর মনের মধ্যে,
সেই ডিজায়ারটার জন্য তার মনের মধ্যে একটা এক্সপেরিয়েন্স হিসেবে আমরা বুঝতে পারছি যে সে আগে থেকেই সেই এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছে যে আমি যদি ওখানে যাই তাহলে আমার সাথে এই ঘটনাগুলো ঘটতে পারে, তাই জন্য সে অ্যান্টিসিপেট করছে আগে থেকেই। দ্য প্যাসিওনেট ডেসক্রিপশন, আর এখানে ডেসক্রিপশনটা খুব একদম গভীর আর কি। প্যাসিওনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ মানে সমুদ্র সৈকতের, রিভিলস দ্য এটার্নাল ডিজায়ার অফ দ্য ম্যান। এখানে যে এটার্নাল বলতে একদম মনের গভীরের ভিতরের যে একটা আকাঙ্ক্ষা, ডিজায়ার অফ দ্য ম্যান, ওই মানুষটা, টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, মানে এই যে প্রকৃতির একটা ছোঁয়া পাওয়ার যে বেশ আকাঙ্ক্ষা, সেটার জন্যই আমরা এখানে এটার্নাল ডিজায়ার মানে মনের আকাঙ্ক্ষাটাকে দেখব যে কেমন একটা প্রকৃতিকে, মানে প্রকৃতির কোলে গিয়ে থাকার যে আনন্দ, বা সমুদ্র সৈকতে বা আমাদের নেচারের প্রতি যেটা একটা আকাঙ্ক্ষা, সেই জিনিসটাই এই কবিতার মাধ্যমে দেখানো হয়েছে। এবারে আমরা যদি এখানে দেখি যে ফার্স্ট লাইনটা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, এখানে কথাটা কি আছে, এগেইন। এখানে বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ, মানে আমাকে সমুদ্রে যেতে হবে, অবশ্যই যেতে হবে। কি যেতে হবে? অবশ্যই, মাস্ট। তাহলে এখানে কি বোঝাচ্ছে? যে তাকে অবশ্যই যেতে হবে। দিস ইজ দ্য ইটার্নাল ডিজায়ার, ইটার্নাল ডিজায়ার অফ দ্য পোয়েট, অফ দ্য পোয়েট, মানে কবির যে একটা তীব্র আকাঙ্ক্ষা বা তীব্র যে চাহিদা সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার, সেটাকেই তিনি বলতে চাইছেন যে আমাকে অবশ্যই যেতে হবে। এগেইন মানে সে কিন্তু আগেও ভয়াজ করেছেন, ঠিক আছে, সেই আগে ভয়াজে যে গেছেন অর্থাৎ ভ্রমণে যে গেছেন, তিনি সেটারই প্রমাণ দিচ্ছেন এখানে এগেইন শব্দটার মাধ্যমে, যে তিনি আগেও ঘুরতে গেছিলেন, তাকে অবশ্যই আবার যেতে হবে, অর্থাৎ তাকে সে আবার সেই সমুদ্র সৈকতে যেতে হবে। টু দ্য লোনলি সি, সেই একাকী সমুদ্র, সমুদ্র একাকী, এই যে কথাটা বলতে চাইছে এখানে আর কি, কবি নিজেই কোনো একটা লোনলি প্লেসে যেতে চাইছেন, ঠিক আছে, একদম ফাঁকা, যেখানে অ্যালোন অ্যালোন হয়ে থাকতে পারবে বা একাকী ঘুরতে পারবে, একটু নিজের মনোপছন্দের জিনিস দেখতে পারবে এবং প্রকৃতিকে উপভোগ করতে পারবে, মানে লোনলি সি, একদম একাকী জায়গাতে। অ্যান্ড দ্য স্কাই, সেখানে আকাশ থাকবে, সমুদ্র থাকবে, এই প্রকৃতির মাঝে মিলিয়ে যাওয়ার একটা এখানে এই আমরা লাইনের মাধ্যমে বুঝতে পারছি। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, আর আমার একটা কিসের প্রয়োজন? একটা শিপের প্রয়োজন, অর্থাৎ জাহাজের, টল শিপ লম্বা জাহাজের প্রয়োজন, অর্থাৎ জাহাজের একটা প্রয়োজন। অ্যান্ড এ স্টার, এবং একটা তারার প্রয়োজন, আমার কিসের প্রয়োজন? একটা তারা। টু স্টির হার বাই, হার বলতে এখানে এই জাহাজটাকে বোঝানো হয়েছে, মানে আগেকার দিনে যে নাবিকরা থাকতো, ঠিক আছে, নাবিক, আমরা সেটাকে ইংরেজিতে কি বলি? সেইলার। তাহলে সেই সেইলারগুলো আগে কি করতো? যে ধ্রুব তারা, তাই না, ধ্রুব তারাকে দেখে দিক নির্ণয় করতো যে আমাদেরকে কোন দিকে যেতে হবে সমুদ্রের মধ্যে। সমুদ্র তো বিশাল একটা পৃথিবীর একটা ভূখণ্ড, তাই না, সেই ভূখণ্ডের একটা জায়গা যে জলস্তর, সেই জলের মধ্যে একটা যাওয়ার জন্য রাস্তা খুঁজে নেওয়ার জন্য আগেকার দিনে ধ্রুব তারাকে ব্যবহার করা হতো। তাই জন্য বলছে যে আমার একটা জাহাজের দরকার, ওই তারাটার দরকার, যে তারাটা আমায় কি করবে বা জাহাজটা কি করবে? ভাসিয়ে নেবে। স্টির বলতে হচ্ছে যে পথ পথ দেখানো আর কি, অর্থাৎ পথের সাথী হওয়া, ঠিক আছে, পথ দেখানো। স্টির হার বাই মানে তার পথটাকে দেখিয়ে নিয়ে যাবে। আর স্টিয়ারিং কথার অর্থ হচ্ছে একটা গোল ধরনের জিনিস থাকে প্রত্যেকটা গাড়িতে, তাই না, যেটা ধরে ড্রাইভাররা কি করে গাড়িটাকে চালায়, ওটাকে বলা হয় স্টিয়ারিং। তো পথ দেখানো হয় কিসের মাধ্যমে, বা পথের মধ্যে গাড়িটাকে কন্ট্রোল করা হয় কিসের মাধ্যমে? এই স্টিয়ারিং এর মাধ্যমে, এটাকে বলা হয় স্টিয়ারিং। তাহলে স্টির মানে কি? এখানে পথটা কে দেখাবে? তারাটা পথ দেখিয়ে নিয়ে যাবে, ঠিক আছে, তাই স্টির কথাটা এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, হুইলস কিক বলতে কি? ওই যে এখানে স্টিয়ারিং এর যে এই যে চাকাটা আছে, কিংবা জাহাজের যে সেই কিক, অর্থাৎ কোনো একটা ঢেউয়ের মাধ্যমে সেই প্রচণ্ড আঘাত হওয়া জাহাজের মধ্যে,
কিংবা দিক নির্ণয়ের সময় বিভিন্ন সময় হুইল যে এই স্টিয়ারিংয়ের মাধ্যমে ঘোরানো হয়, সেখানে যে একটা আওয়াজ কিংবা কোনো একটা সময় নির্দিষ্ট সময়ে সেই জাহাজটাকে ছাড়া সেই সময় হঠাৎ করে একটা হোঁচটের সৃষ্টি হয়, তাই না? সেই হুইলস কিকটা এখানে বোঝানো হয়েছে যে সে চাইছে কি হুইলস কিক মানে আবার শুরু করতে চাইছে সে যাত্রাটাকে। অ্যান্ড দ্য উইন্ড সং, আর বাতাসের গান মানে কি, বাতাস তো আর গান গাইবে না, এখানে বাতাস চলবে, ওই যে বাতাসের পাশে দাঁড়িয়ে থাকবে, জাহাজ যাবে, তার গায়ে এসে লাগবে বাতাসটা, কত সুন্দর, মানে বাতাস ফটফট করে আওয়াজ করবে, মজা লাগবে, সেটাকেই বলতে চাইছেন তিনি উইন্ড সং। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, আর যে সেইল কথার অর্থ হচ্ছে যে ওই আগেকার দিনে জাহাজে কি থাকতো, পাল থাকতো, তাই না? পাল, সেই পালটা কি করবে না, মানে নড়াচড়া করবে আর কি, শেকিং মানে নড়াচড়া করবে, কিংবা সেই জাহাজটা কি করবে, নড়াচড়া করবে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, মানে সমুদ্রের মুখ, সমুদ্রের মুখ তো আর হয় না, এই যে সমুদ্র ধরে নিলাম এখানে সমুদ্রে অনেকগুলো জল আছে, তাই না? এই সমুদ্রের জলটা যে আছে, সমুদ্রের উপরি ভাগটাকে বলা হচ্ছে সিজ ফেস, ঠিক আছে? সিজ ফেস, সমুদ্রের মুখ, অর্থাৎ সমুদ্রের যে উপরি ভাগ, অর্থাৎ উপরের যেটা লেয়ার, বা আমরা বলতে পারি দ্য হায়ার লেভেল অফ দ্য ওয়াটার, যেটাকে আমরা এখানে কি বলতে চাইছি, সিজ ফেস, ঠিক আছে? আর সেখানে কি থাকবে, গ্রে মিস্ট মানে ধূসর রঙের সেই মিস্ট অর্থাৎ কুয়াশা থাকবে, ঠিক আছে? আর এই কুয়াশাটা কোন সময় থাকবে, গ্রে ডন ব্রেকিং মানে কি, এখানে সেই উষাকালের কথা বলেছে, ডন, ডন কথার অর্থ হচ্ছে ভোরবেলা, ঠিক আছে? যখন আর কি সকালের কিছু আগের সময়টাকে বলা হয় ডন, ভোরবেলা, মানে সেই সময়কালে আর কি, যে ধূসর কালারের এখানে যে কুয়াশা পড়বে, সেই সময় সমুদ্রের যে মুখটা অর্থাৎ সমুদ্রের উপরের অংশটা কি সুন্দর না লাগবে, এইগুলো জিনিস তিনি চাইছেন, মানে সমুদ্রের উপরে যে উপরিভাগে যে কুয়াশা পড়বে সেই সেই দৃশ্যটাকে চাইছেন ভোরের বেলা। এবং তিনি আবার কি বলছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবার কোথায় যেতে হবে, অবশ্যই সমুদ্রে যেতে হবে, তিনি বারবার এই কথাটাকে বলছেন, মানে কি তার প্রচুর আগ্রহ আর কি, প্রচুর আকাঙ্ক্ষা সমুদ্রে ঘুরতে যাওয়ার, সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার। দিস লাইন্স আর এক্সপ্রেসিং দ্যাট দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি ওয়ান্টিং টু গো সামথিং হুইচ ইজ টোটালি desirable to him or which is totally irresistible desire। এখানে আমরা এই জিনিসটাকে বুঝতে পারছি যে মাস্ট কথাটা সে বারবার ব্যবহার করছে, এবং এখানে তিনি বলছেন সমুদ্রে আবার করে যাব, মানে তিনি আগে গেছেন এবং আবার তিনি যেতে চাইছেন বলে এখানে এগেইন কথাটা ব্যবহার করা হচ্ছে। আর মাস্ট মানে কি তার মধ্যে একটা ইররেসিস্টেবল ডিজায়ার আছে। ফর দ্য কোল অফ রানিং টাইড, আর এখানে কিসের কথা বলতে চাইছে, টাইড মানে এই যে ঢেউগুলো, সমুদ্রের ঢেউ, সেই মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউগুলো তাকে কি করছে, ডাকছে। ফর দ্য কোল অফ দ্য রানিং টাইড, সমুদ্রের ঢেউগুলো যে চলছে, দৌড়াচ্ছে আর কি, রানিং টাইড সেগুলোকে বলা হচ্ছে। আর মনে হচ্ছে যেন ওই সমুদ্রের ঢেউগুলো আমাকে ডাকছে, সমুদ্রের ঢেউ তো আর ডাকবে না, মানে আগেকার দৃশ্যগুলো তার মনে পড়ছে, দিয়ে তার প্রচুর একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যদি আবার যেতাম, তাই জন্য সে বলছে আমাকে অবশ্যই যেতে হবে, মানে প্রচুর আগ্রহ হচ্ছে আবার করে যাওয়ার, তাই জন্য তিনি এই কথাটা বলছেন, যে মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ তাকে ডাকছে। ইজ এ ওয়াইল্ড কোল অ্যান্ড এ ক্লিয়ার কোল, আর সেই আওয়াজটা, সেই ডাকটা যে আছে ঢেউয়ের, মনে হচ্ছে যেন, মানে আমার মনের ভিতরে এমন মনে হচ্ছে, কবি বলছেন যে আমাকে পাগল করে দিয়েছে, পাগল পাড়া করে দিয়েছে, মানে বন্য করে দিয়েছে, ওয়াইল্ড কোল, এমন অবস্থা হয়েছে আমার, মনে হচ্ছে যেন এক্ষুনি এসে যা আমার কাছে, এক্ষুনি তুই ঘুরতে এসে যা, এরকম বলে ডাকছে তিনি। ওয়াইল্ড কোল অ্যান্ড এ ক্লিয়ার কোল, মনে হচ্ছে যেন খুব পরিষ্কারভাবে আমি শুনতে পাচ্ছি যে আমাকে মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ ডাকছে, আয় চলে আয় আমার কাছে আয়, মনে হচ্ছে যেন একটা পরিষ্কার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন, এতটাই তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা রয়েছে সেটার কথা তিনি এখানে বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। অ্যান্ড মে নট বি ডিনাইড, আর যেটাকে কি করতে যায়, করা যাবে না, ডিনাই করা যাবে না, অর্থাৎ প্রত্যাখ্যান করা যাবে না, মানে এমন আওয়াজ, এমন তার মনের মধ্যে আকাঙ্ক্ষা, বা এমন যে তার মনের একটা ইচ্ছা আছে প্রচুর, সেই ইচ্ছাটাকে সে দমন করতে পারবে না, এটাকে ডিনাই করতে পারবে না, মানে প্রত্যাখ্যান করতে পারবে না, তিনি অবশ্যই যাবেন তার মানে।
অ্যান্ড অল আই আস্ক ইজ উইন্ডি ডে, আর আমি কি চাইছি, অ্যান্ড অল আই আস্ক মানে আমি যখন ঘুরতে যাব আর কি, ওই দিনটা যাতে বাতাসপূর্ণ থাকে, উইন্ডি ডে মানে বাতাসপূর্ণ থাকে, ঠিক আছে, উইন্ডি ডে অ্যান্ড উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর আকাশের মধ্যে যাতে সাদা সাদা মেঘগুলো কি করতে থাকে, উড়তে থাকে। এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড ব্লন স্পিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এখানে দেখতে পাচ্ছি যে সমুদ্রের যে ঢেউ বা সমুদ্রের জলের যে ছটাগুলো মনে হচ্ছে যেন ছিটকে ছিটকে পড়ছে, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম মানে সমুদ্রের ঢেউ হওয়ার শেষের দিকে কি থাকে, বা সমুদ্রের ঢেউয়ের মধ্যে কি থাকে, ফেনাগুলো থাকে, সেটাকে বলা হচ্ছে স্পিউম, মনে হচ্ছে যেন বয়ে বয়ে আসছে, সেগুলো চাইছে, মানে ওই রকম সমুদ্রের ধারে গেলে কি সমুদ্রের ঢেউয়ের জলের ছইটা এবং সমুদ্রের জলের ফেনাগুলো যে হয় সেগুলো, অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং ওখানে যে সমুদ্রের ধারে আর কি এই শঙ্খচিলগুলো পাওয়া যায়, সিগাল বলা হয় সেটাকে। আমরা স্ক্রিনে তোমরা সেই ছবিটা দেখতে পাচ্ছ এখন, যে সিগাল এটাকেই বলা হচ্ছে, ঠিক আছে। ওরা কি করছে, ওদের যে আমি যে গেছিলাম, ওরা যে মনে হচ্ছে যেন ওরা চিৎকার করছে। তো আবার এই যে ডিজায়ারটা তার মনের মধ্যে, সেটাকে তিনি বারবার কি করছেন, রিকল করছেন আর কি, মানে মনে করছেন কথাগুলোকে, এবং তিনি সেটাকে ভাবছেন যে এইরকম এরকম দিন যদি হয় তাহলে খুবই ভালো হবে, কিংবা আমি ওই দিনটাতে যাই, যদি এই 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 সমস্ত জিনিসগুলো পাই তাহলে আমার মনটা ভরে যাবে, এই রকমের দিনগুলো তিনি চাইছেন আর কি। তারপরে কি বলছে আবার, আবার আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আবার তিনি ওই কথাটা বলছেন যে আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, আর সমুদ্রে কি কি করবেন তিনি, ভ্যাগ্রেন্ট, ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে যার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, ভোবো ঘুরে, কি বলা হয় সেটাকে, ভোবো ঘুরে, মানে খেয়ে দিয়ে কাজ নেই, সেটাকে কি বলা হচ্ছে, ভোবো ঘুরে। আর জিপসি কথার অর্থ হচ্ছে যাযাবর, মানে যাদের কোনো মানে একটা জায়গা নাই বসবাস করার, একটা জায়গা নেই, মানে এখানে জায়গাতে বসবাস করছিল কিছুদিন, এখানকার খাওয়া দাওয়া শেষ, অন্য জায়গায় চলে, এখানকার মজা করে শেষ হয়ে গেলো, এখানকার সমস্ত কিছু খেয়ে দিয়ে আবার অন্য জায়গায় চলে গেলো, আবার এখানে শেষ হলো, আবার অন্য জায়গায় চলে আসলো, ওটাকে জিপসি বলা হচ্ছে, যাযাবর লাইফ বলা হচ্ছে। বলছে আমি ওই রকমের জীবন চাইছি, ভ্যাগ্র্যান্ড মানে ভোগো ঘুরে, জিপসি যাযাবরদের মতো জীবন, মানে ঘুরে বেড়াবো এক জায়গা থেকে অন্য জায়গায়। টু দ্য গার্লস ওয়ে, ওই যে শঙ্খচিলের যে ওখানে রাস্তা, অর্থাৎ সমুদ্রের সৈকতের এলাকায় ওখানে যে থাকছে, কিংবা হোয়েলস ওয়ে অর্থাৎ সমুদ্রের মধ্যে যে তিমি মাছ থাকছে ওই জায়গাটাতে, হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে মনে হবে যেন বাতাসগুলো যে চলবে ওই সমুদ্রের মধ্যে, তীক্ষ্ণ জোরে বা তীক্ষ্ণ ছুটে আসা বাতাসগুলো, এমন মনে হবে যেন হোয়েটেড নাইফ, হোয়েটেড মানে হচ্ছে শার্প করা, কোনো কিছুকে শার্পেন করা অর্থাৎ তীক্ষ্ণ করা, সেই সার্পেন্ট নাইফ অর্থাৎ হোয়েটেড, কোনো কিছুকে তীক্ষ্ণ মনে হচ্ছে যেন ওই বাতাসগুলো মনে হচ্ছে তীক্ষ্ণ ছুরি আর কি, এমন আঘাত মনে হচ্ছে, সেই রকমের বাতাস যদি হয় আমি ওইসব জায়গাতে যেতে চাইছি। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভা, বলছে যে আর আমি একটা জিনিস চাইছি যে খুব আনন্দপূর্ণ, মেরি মানে আনন্দপূর্ণ, ইয়ার্ন কথার অর্থ হচ্ছে টেল, TALE, টেল কথার অর্থ হচ্ছে গল্প, ঠিক আছে, সেই গল্প অর্থাৎ আমি গল্প শুনতে চাইছি, ফ্রম এ লাফিং ফেলো রোভার, মানে যে একটু খুব আনন্দপূর্ণ মানুষ আর কি, যে লাফিং মানে হাসি খুশি মেজাজে থাকছে, ওই রকমের ফেলো রোভার কথা হচ্ছে যে অ্যাকম্পানিং রোভার, অর্থাৎ তিনি যে জাহাজটাতে যাবেন, যে জাহাজটা চালাবেন তার সাথে তিনি যাতে মানে জাহাজ চালকটা খুব হাসি হাসি মেজাজে থাকে, আমার সাথে গল্প বলে, আমাকে গল্প বলে বলে শোনায়, এবং আমি সেগুলো শুনে শুনে সময় পার করব। এবং তিনি একটা জিপসি লাইফ চাইছেন, জিপসি ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ, সমুদ্রের ওই যে গার্লস ওয়ে অর্থাৎ শঙ্খচিলের রাস্তা, তিমি মাছের রাস্তা, আর যেখানে বাতাস কেমন হবে, মনে হবে যেন তীক্ষ্ণ ছুরি, ধার করা ছুরির মতো শরীরের মধ্যে চুপছে এসে এসে, সেই রকমের বাতাস। এবং আমি কি চাইছি, গল্প শুনতে চাইছি, আমার সাথে যে জাহাজ চালাবে তার কাছ থেকে তিনি যাতে হাসি মুখে থাকেন, আমাকে গল্পগুলো শোনান। অ্যান্ড এ কোয়াইট স্লিপ, এবং একটা শান্ত ঘুম, একটা কোনো মানে কোয়াইট কথার অর্থ কি, শান্ত, অর্থাৎ যেখানে কোনো ডিস্টার্ব নাই, উইদাউট এনি ডিস্টারবেন্স, এমন একটা ঘুম চাইছি। অ্যান্ড সুইট ড্রিম, এবং একটা মিষ্টি স্বপ্ন, অর্থাৎ শান্তির জীবন আর কি, শান্তির একটা স্বপ্ন চাইছি। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, মানে ট্রিক কথার অর্থ হচ্ছে ট্রাভেল বা ভয়েজ, মানে ঘুরতে যাওয়া, ভ্রমণটা যখন শেষ হয়ে যাবে, ওভার হয়ে যাবে, তখন আমি একটা কি চাইছি,
আমার শরীর ক্লান্ত হয়ে যাবে, আমি আরাম করতে চাইছি, কোয়াইট স্লিপ, ঘুমাতে চাইছি এবং একটা বেশ ভালো স্বপ্ন দেখতে চাইছি। এখানে একটা এর মধ্যে একটা জিনিস লুকোনো রয়েছে, একটা কথা, যে আমাদের জীবনটা কি, আমাদের জীবনটাতে যদি আমরা প্রকৃতিকে যদি ভালো না বাসতে পারি বা প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে উপভোগ করতে না পারি, তাহলে একটা মানে জীবনের মধ্যে কমতি থেকে যাবে, অর্থাৎ একটা ল্যাক থেকে যাবে। সেই ল্যাকটাকে পূরণ করার জন্য বলছি, আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমরা পরিবেশের মধ্যে ঘুরে দেখি কিংবা বিভিন্ন জায়গায় প্রকৃতির ন্যাচারাল যে একটা আমাদের দৃশ্য, অর্থাৎ প্রকৃতি যে দৃশ্য সেগুলো আমাদের উপভোগ করা উচিত। উপভোগ করার পর আমাদের তো জীবনটা একটা কোয়াইট স্লিপ, মানে কি শেষে তো মরতে হবে। এখানে স্লিপ কথার মধ্যে দিয়ে বোঝানো যাচ্ছে যে মৃত্যু, ডেথকে বোঝানো হচ্ছে, যে ঘুমোতে হবে আর কি, ঠিক আছে। এখানে স্লিপ কথার অর্থ কি, যে মৃত্যু, ডেথকে বোঝানো হচ্ছে, যে আমাদের জীবনের শেষে কি করতে হবে, অর্থাৎ ট্রিক বলতে এখানে এই জীবনটাকেও বোঝানো হচ্ছে, অর্থাৎ ভয়েজ, অর্থাৎ যাত্রা, জীবন যাত্রার পরে আমাদের কি করতে হবে, ঘুমাতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। তারপরে যাতে আমাদের জীবনটা ভালো হয়, মানে একটু মজা করে এখান থেকে গেলাম এবং মৃত্যু হবে আমাদের সেই জীবনের শেষে, এবং যাতে আমাদের তার পরের 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 জীবনটাও যাতে বেশ সুন্দর হয়। এইগুলো তিনি এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন।